এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। মেঘলা ভয় মাথা নাড়ালো। হসপিটাল থেকে বাসায় আসতেই সবাই ঘিরে ধরলো মেঘলার হাতে পায়ে ব্যান্ডেজ কেন। তেমন কিছু না, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্রাবণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলা খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ির কাছে যেতে শ্রাবণ কোলে তুলে নেয় মেঘলাকে। সবাই তাতে একটু অবাক হয়নি, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে সাজ্জাদ। সে নিতে চাইলো, মেঘলা নিষেধ করলো, আর শ্রাবণের কোলে কি সুন্দর উঠে গেল। শ্রাবণ চলে যেতেই আমেনা বেগম বলে উঠল, এক এক করে আমাদের পরিবারের সাথে কি হচ্ছে আল্লাহ, এমন কেন হচ্ছে? দিন দিন সব খারাপ হচ্ছে। নিরুপমা চুপচাপ বসে আছে, তিনি কিছু ভাবতে ব্যস্ত। মোবাইলের রিংটোন সবাই নিরুপমার দিকে তাকায়। নিরুপমা মোবাইল হাতে নিয়ে দ্রুত নিজের রুমে চলে যায়। আজকাল নিরুর আবার কি হয়েছে? কেমন অদ্ভুত আচরণ করছে। আনোয়ার চৌধুরী কিছু না বলে মেয়ের ভীতু দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রুমে ছুটে যাওয়া দেখলেন। মহুয়া বাড়ির পেছনে একটা গাছ বেয়ে নিজের রুমে বারান্দা নামলো। গ্রামে অনেক এমন গাছ বেয়ে ছিল বিধায় তেমন একটা কষ্ট হয়নি। নিজের রুমে আস্তে করে প্রবেশ করে ছোঁয়াকে খুঁজল। ছোঁয়াকে না পেয়ে একটা শান্তির নিঃশ্বাস নিয়ে বিছানায় শুয়ে পড়ল। হাতে ছোট্ট একটা পেন ড্রাইভের দিকে তাকিয়ে হাসল। শ্রাবণ সেই কখন থেকে মেঘলাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু মেঘলা কিছুরই ঠিকভাবে উত্তর দিচ্ছে না। আমি কিছু বলছি মেঘ? এত কিছু জেনে আপনার কাজ কি? নিজের কাজ করুন, আমার বিষয়ে এত ভাবতে হবে না। আর 10 দিন পর আপনাদের সবার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। খাবার খেয়ে মেডিসিন খেয়ে নাও। আপনি তো খুশি তাই না? আমার মতো একটা খারাপ মেয়ের সাথে থাকতে হবে না। মেঘলা, এখন কিন্তু বেশি বেশি বলছো। আমি তোমাকে খারাপ মেয়ে বলিনি, আমি শুধু বলেছি বখাটে। বাজে মেয়েদের মতো এত রাত অবধি বাহিরে কেন থাকো? তোমাকে বুঝতে হবে তুমি একটা মেয়ে। মেয়ে বলে কি ঘর কোনো হয়ে থাকবো? কেন, মেয়েরা ছেলেদের থেকে এখন কম কিসে? সব দিকে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে। হ্যাঁ, ঠিক বলেছ। এখন আর ছেলে ছিনতাইকারী দেখা যায় না, ঘরে বাইরে সব জায়গায় মেয়ে। জিনিসপত্র লুটপাট করার সাথে সাথে মনও ছিনতাই লুটপাট করে নিচ্ছে। মন ছিনতাই করা যায়? হয়তো যায়। তোমার এখন বুঝতে হবে তুমি এখন একা নও। তোমার নামের সাথে এখন আমার নাম যুক্ত। এই বাড়ির প্রতিটি সদস্য জড়িয়ে আছে। তুমি এখন কারো বউ, কারো জীবন, যা হয়তো তুমি নিজেও জানো না। তোমার কিছু হলে কারো পৃথিবী থমকে যাবে, বেঁচে থেকে কেউ মরে যাবে। তোমার জীবনের মূল্য তোমার কাছে না থাকতে পারে, অন্য কারো কাছে তোমার থাকাটা ভীষণ প্রয়োজন। 1 দিন 2 দিনের জন্য নয়, একটা আস্ত জীবন কাটাতে হবে মেঘলা। মেঘলা খুশিতে নিচের দিকে তাকিয়ে রইল, মুখ আড়াল করে নিল শ্রাবণ, যেন এই খুশি দেখতে না পায়। জলদি খেয়ে মেডিসিন খেয়ে শুয়ে পড়ো। মেঘলা হাতের দিকে তাকালো। ছুরিটা ধরতে গিয়ে হাতে লেগে গেছে, অনেকটা কেটেছে। এই হাত দিয়ে কিভাবে খাবে? শ্রাবণ মেঘলার কিছু বলার অপেক্ষায় ছিল, কিন্তু না, এই মেয়ে ভাঙবে কিন্তু মচকাবে না। শ্রাবণ খাবারের প্লেট হাতে নিয়ে মেঘলাকে খাইয়ে দিল। শ্রাবণ আশঙ্কা বলে উঠল, দিন দিন কেমন বউ পাগল ছেলেদের মতো হয়ে যাচ্ছে। 2 দিন পর দেখা যাবে মানুষ আমাকে দেখলেই বলবে, ওই যে বউ পাগল লোক রাস্তা দিয়ে যাচ্ছে। মেঘলা হু হু করে হেসে উঠল। মেঘলার হাসি দেখে শ্রাবণ গাল ফুলিয়ে পড়ে উঠল। মজা নিচ্ছ? নাও, এখনই সময়, আমারও সময় আসবে। ফোনের রিংটোন বেজে চলেছে, কিন্তু মহুয়ার একদম ইচ্ছে করছে না উঠে ফোনটা হাতে নিতে। সে আজ অনেক ক্লান্ত, অনেক কষ্ট। চোখ মেলে মোবাইল হাতে নিয়ে আহনাফের এত এত কল দেখে অবাক হলো, সাথে ভয়ও পেল। আহনাফের কিছু হয়নি তো? দ্রুত মোবাইল হাতে নিয়ে কল দিল। আহনাফ কল কেটে আবার ভিডিও কল দিল। অন্ধকার কেন, সামনে আসো। মহুয়া এক হাতে চুলগুলো ঠিক করে সামনে আসতে আহনাফ বলল, শান্তি, এত কল মেসেজ কিছু হয়েছে? হয়েছে। এই যে মন, মস্তিষ্ক, চোখ সব কেউ দখল করে নিয়েছে। সব কিছু আমার হয়েও আমার কথা শুনছে না। এই যে এত কাজের চাপেও তোমাকে দেখার তৃষ্ণা পেয়ে বসেছে। হাসলো, হেসে বলে উঠল, আপনার শহর স্নিগ্ধতার, আমার শহর বিষাদের বিষাক্ত। আপনার শহর ফুলের রাজ্য, আমার শহর কাটার। আমাদের দুজনের রাস্তা 2 দিকে। আহনাফ মহুয়ার কথা শুনে চোখ থেকে চশমা খুলে রাখলো। তুমি বিষাক্ত পান করলে মরে যাব, তাও একবার নয় বারবার পান করতে চাই। তুমি কাটা পায়ে ফুটলে ব্যথা পাই,
তবুও সেই ব্যথায় সুখ খুঁজে পাই। তুমি এই শীতের রাতের চাদর জড়িয়ে রাখলে উষ্ণ পাই, না রাখলে কেঁপে উঠি। এটা আবেগের বয়স নয়, রাখি। আবেগের বয়স সেই কবেই কাটিয়ে এসেছি। এটা আবেগ নয়, ভালোবাসা। তুমি আমার বিয়ে করা বউ, তোমার প্রতি আবেগ কেন আসবে? এদিকে আসো, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। খেয়েছেন? না। বাসায় আসবেন কখন? আরো 1 ঘন্টা লাগবে। রাখবো? এদিকে আসতে বলেছিলাম। বলেন। একটা কিস দেই, ছোট একটা কপালে দিব। মহুয়া ঠাস করে কল কেটে দিল। লজ্জায় নাক গাল লাল হয়ে গেছে। লোকটা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে। কি আজব মানুষের মন! যেই জিনিস কখনো পছন্দই ছিল না, আজ অভ্যাস হয়ে গেছে। বড় চোখ, বড় চুল, ফর্সা মুখ, লম্বা মেয়ে, যার কখনো পছন্দ ছিল না, আজ সেই ছেলে এমন মেয়েকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। মহুয়া ফোন রেখে ভাবতে লাগলো, লোকটা কি কষ্ট পাবে আমার এমন আচরণে? ইস, এভাবে কলটা কেটে দেওয়া উচিত হয়নি। আমার কি দোষ? মেঘলার রুমে এসে ওকে দিতেই দেখলো মেঘলা বসে আছে আর কিছু ভাবছে। মহুয়া মেঘলার থেকে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। শরীর কেমন আছে? ভালো। পায়ে কি বেশি ব্যথা? ছুরিটা কি বেশি গভীরে গিয়েছে? মেঘলা অবাক দৃষ্টিতে তাকালো মহুয়ার দিকে। না, বেশি গভীরে ক্ষত হয়নি। তুমি কিভাবে? মহুয়া হেসে মেঘলার সামনে একটা পেন ড্রাইভ রাখলো। মেঘলার মুখ আপনা আপনি হা হয়ে গেল। যে জিনিসের জন্য এত কিছু, সেটা মহুয়ার কাছে কি করছে? এটা তোমার কাছে কিভাবে? তুমি কোথায় পেয়েছো? আস্তে আস্তে। তুমি বাসা থেকে বের হওয়ার সময় আমি তোমাকে ফলো করি। ফাহিম স্যারের সাথে যা বলেছিলে সব শুনেছিলাম। তখন বুঝলাম পেন ড্রাইভটা খুব প্রয়োজন। তোমাকে যখন সবাই আঘাত করে ধরতে ব্যস্ত, তখনই আমি পেছনের দরজা দিয়ে অফিসে ঢুকে যাই। বাইরে একটা গ্লাস ফেলতেই ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর বাইরে তোমাকে দেখে ছুরি দিয়ে আঘাত করে। তখন পুরো অফিসে কেউ ছিল না, আর আমি সেই সুযোগ কাজে লাগিয়ে পেন ড্রাইভ খুঁজে নিই। তুমি জানো এটা কত ইম্পর্টেন্ট আমার জন্য? এত কিছু তো জানি না, তবে তুমি কে? তোমার আসল পরিচয় কি? আবার এটা বলো না বস্তি থেকে অলৌকিক শক্তি দিয়ে সিআইডি অফিসার হয়ে গেছো। মেঘলা পেন ড্রাইভ হাতে নিয়ে বলল, আমাকে ছাদে নিয়ে চলো। ছোঁয়া হালিমা বেগমের রুম থেকে বের হলো। সারাক্ষণ হালিমা বেগমের সাথে গল্প করতে ভালো লাগে। হালিমা বেগমের কেমন অভ্যাস হয়ে যাচ্ছে ছোঁয়ার সাথে গল্প করার। এই এক মেয়ে যার কাছে শান্তি খুঁজে পায়, কথা বললে ভেতর শান্ত হয়। স্বামীর মৃত্যুর কথা কিছু সময়ের জন্য ভুলে থাকে। ছোঁয়া নিরুপমার রুমের সামনে এসে দরজা ধাক্কা দিবে, তখনই ভেতরে একটা নাম শুনে থমকে গেল। আফজাল। এই নামটা কালকেও বড় মামার মুখে শুনেছে। আম্মুও ফোনে কাউকে আফজাল বলছে। ছোঁয়া দরজা ধাক্কা না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। হসপিটালে জ্ঞানে ফিরতেই আমি চারপাশে তাকিয়ে কিছুই চিনতে পারছিলাম না। আমার সারা শরীরে ব্যান্ডেজ করা ছিল, শুধু দূর থেকে কয়েকজনের কথা ভেসে আসছিল। ডাক্তার, আমার মায়াটারে বাঁচাই দেন। এত টাকা তো নাই, আমার যা আছে তা দিয়ে চেষ্টা করতেছি ডাক্তার। আমি জানি না আমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন মহিলা এসে বলল আমি ওনার সন্তান। আমিও তাই বিশ্বাস করে নিই। তারপর থেকে বস্তিতে আমার অভ্যেস হয়ে ওঠে। আমি ওই মহিলাকে মা ডাকতে শুরু করি। মায়ের ইচ্ছে ছিল আমাকে পড়াশোনা করানোর, কিন্তু টাকা ছিল না। বাসায় বাসায় কাজ করে যা পেত তা দিয়ে আমার মেডিসিন আর আমাদের খাওয়া খরচ চলে যেত। ক্লাস 5-এ ওঠার পর মায়ের এক মারাত্মক রোগ হয়। চিকিৎসার অভাবে মার শরীর দিন দিন খারাপ হতে শুরু করে। একদিন মা আমাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। মায়ের কেউ ছিল না বস্তিতে। আমার বাবা কোথায় তাও আমি কিছুই জানতাম না। ছোট ছিলাম, অ্যাক্সিডেন্টের জন্য বেশি কিছু মনেও রাখতে পারতাম না। খুব জলদি ভুলে যেতাম। আঘাত মাথায় পেয়েছিলাম, চিকিৎসাও ভালো করাতে পারিনি। মায়ের মৃত্যুর পর পড়াশোনা বন্ধ। নিজের খাওয়ার জন্য ঘরে কিছু না পেয়ে বাহিরে বের হলাম। বাহিরের দুনিয়া খুব কঠিন। 1 দিন 2 দিন 3 দিনের দিন সবার দরজা বন্ধ। পুরো একটা দিন ঘুরেও যখন খাবার পেলাম না, রাস্তায় বসে কাঁদতে শুরু করলাম। কোনো কাজও জানতাম না, খাবারের জন্য পাগল প্রায়। তখন একটা দোকানে রুটি চোখে পড়তেই চুরি করার কথা মাথায় আসলো। আপনি যখন মৃত্যুকে নিজের খুব নিকটে দেখবেন, তখন আপনার কোনটা সঠিক কোনটা ভুল তা মাথায় আসবে না।
আমি সেই দিন দোকান থেকে রুটি চুরি করে দৌড় দেই। দোকানদারের ভয়ে দৌড় দেওয়ার সময় রাস্তায় আবারও কারো গাড়ির সাথে ধাক্কা খাই। ভাগ্য ভালো, তেমন কিছু হয়নি, হাত পা ছুড়ে গিয়েছিল। সেদিন আমি ভাবতেও পারিনি সেই চুরি আর অ্যাক্সিডেন্ট আমার ভাগ্য এভাবে পাল্টে দিবে। গাড়িটা ছিল সিআইডি অফিসার আরমান খানের। দোকানদার আমাকে ধরে জোর বলে মারতে শুরু করে, তখন আমাকে বাঁচিয়ে নেয় আরমান স্যার। আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমাকে নিয়ে আসে নিজেদের বিশাল বাড়িতে। আরমান স্যারের কোনো সন্তান নেই। আরমান স্যারের স্ত্রী নীলা ম্যাডামও অনেক ভালো মনের মানুষ। আমাকে নিজের মেয়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করলেন, ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুললেন, নতুন জীবন দিলেন, পড়াশোনা করাচ্ছেন, স্বাধীন জীবন দিয়েছেন। সাথে সিআইডি চাকরি নিলাম। নিজের সাহসিকতায় আর বুদ্ধিতে আজ আমি সিআইডি অফিসার মেঘ চৌধুরী, যাকে এক নামে সবাই চিনে, তবে আমাকে দেখেনি কেউ। অনলাইনে গুগলে সার্চ দিলে আমার সব তথ্য আসবে, সাথে মাস্ক ক্যাপ পরা ছবি। আমি কখনো মাস্ক ক্যাপ ছাড়া সাংবাদিকের ক্যামেরায় ধরা দেইনি, তাই আমার ফেস কারো চেনা নেই। আর এই জন্যই আমি আমার কেসগুলো খুব সহজে সমাধান করতে পারি। নিজের জীবনের গল্প বলে থামলো মেঘলা। মহুয়া খুব মন দিয়ে শুনেছিল সেই গল্প। তাহলে আমাদের বাড়িতে পরিচয় গোপন করে বউ সেজে মিথ্যা পরিচয় দিয়ে আসেন কেন? মেঘলা মহুয়া পেছন ফিরে তাকালো। নির্জন দাঁড়িয়ে আছে, নির্জনের পেছনে সাজ্জাদ। তোমরা? আমরা আগে থেকেই সাদে ছিলাম, আপনারা খেয়াল করেননি। তাহলে তোমরাও সব জেনে গেলে। এমনিতেও 10 দিন পর সব সত্য সামনে চলে আসবে। আমি আর মহুয়া সেই কবেই আপনার আসল পরিচয় জানি, শুধু জীবনের গল্পটা জানা ছিল না। কিভাবে? মনে আছে আমাকে রনি তুলে নিয়ে গিয়েছিল, তখন একটা মেয়ে এসেছিল আমাকে বাঁচাতে। আমি তখন মেয়েটার মুখ দেখিনি, তবে কার্ডে নাম দেখেছিলাম সিআইডি অফিসার মেঘ। বাসায় এসে অনেক ভেবেছি, কাউকে বলিনি। হঠাৎ তোমার কথাই মনে হচ্ছিল। প্রথম থেকেই তোমার পরিচয় নিয়ে আমার সন্দেহ হতো। তুমি বাইরে যেতেই তোমার রুমে গিয়ে সব খুঁজতে শুরু করলাম। লাস্টে তোমার একটা ডায়েরিতে সেই কার্ড খুঁজে পেলাম। বাহ, আমার থেকেও বড় গোয়েন্দা তোমরা। আমি তোমাকে সিআইডি অফিসে যেতে দেখতাম প্রায়। সিআইডি অফিসের পাশেই সাজ্জাদের বাসা। তারপর খুঁজে নিয়ে সবটা জানতে পারি। অনেক কষ্ট হয়েছিল সত্যি কথা বের করতে। ফাহিম তো মুখ খুলতে চায়নি, তুলে নিয়ে মাথায় পিস্তল ধরে সত্যি কথা বের করেছি। সাজ্জাদ এতক্ষণ মুখ খুলল। গল্প এখনো বাকি আছে মেঘলা, বাকিটা শেষ করুন। বাকিটা অন্যদিনের জন্য তোলা থাক। আমাদের বাড়িতে কেন? আর বাইকই কেন? বাইকই আসামি? না মানে সিআইডিরা তো আসামিদের পেছনে লেগে থাকে, তাই বললাম। মেঘলা আকাশের দিকে তাকিয়ে হেসে উঠল। তোমার ভাই অনেক বড় আসামি, আর সেই জন্যই আমি সারা জীবনের জন্য তোমার ভাইয়ের পেছনে লেগে গেলাম। মৃত্যুর আগে পিছু ছাড়বো না, মৃত্যুর পরেও আমি পিছু নিব। রাত 1টায় বাড়িতে ফিরল আহনাফ। মহুয়া কলিং বেলের শব্দ শুনে নিচে এসে দরজা খুলল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। মহুয়া দরজা খুলে আহনাফের সাথে অপরিচিত পুরুষ দেখে সালাম দিয়ে সরে দাঁড়ায়। আহনাফের সাথে অপরিচিত পুরুষ এসে সে শুনে আমেনা বেগম উঠে আসলেন। মেহমান এসেছে, খাবারের ব্যবস্থা করতে হবে। নিচে এসে মহুয়াকে দেখে হাসলেন। মহুয়াকে বরাবর সময় উনি সব সময় পছন্দ করেন। সোফায় আহনাফ বসে কারোর সাথে কথা বলছে। আমেনা বেগম আগে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিলেন। মহুয়া ফ্রিজ থেকে খাবার নামালো, গরম করতে হবে। আমেনা বেগম চা হাতে নিয়ে লোকটার সামনে দাঁড়াতেই অবাক হয়ে হাত থেকে চায়ের কাপ নিচে পড়ে গেল। কাপের সাথে সাথে ওনার শরীর কেঁপে উঠল। কাপা কাপা কণ্ঠে লোকটার দিকে তাকিয়ে বলল, আফজাল। মধ্যরাতে সবাই ড্রয়িং রুম জুড়ে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। দোতলা থেকে মেঘলা মহুয়া ছোঁয়া দাঁড়িয়ে নিচে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। আনোয়ার চৌধুরী সবার দিকে তাকিয়ে আফজাল সাহেবের দিকে তাকালো। আফজাল মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, আব্বা কেমন আছেন? আনোয়ার চৌধুরী গম্ভীর কণ্ঠে করে বলে উঠল, এতগুলো বছর পর তুমি, আমরা তো ভেবেছিলাম তুমি মরে গেছো। এত বছর পর আমার স্মৃতি ফিরে পেয়ে ছুটে আসলাম আব্বা। এতদিন কোথায় ছিলে? নিশ্চয় নতুন বউ বাচ্চা আছে, এখন এখানে কেন এসেছো? কি বলছেন আব্বা? আমার বউ বাচ্চা বলতে নিরু আর আমার আদরের মেয়ে ছোঁয়া, আর কেউ নেই আমার জীবনে। নিরুপমা নড়ে চড়ে বসলেন। অগ্নি দৃষ্টিতে তাকালেন আফজালের দিকে। কত বড় মিথ্যেবাদী! ছোঁয়া ফিসফিস করে বলে উঠল, এই লোকের নাম আফজাল,
আমি বড় মামার আম্মুকে ওনার সাথে কলে কথা বলতে শুনেছি, তাও ভীষণ রেগেছিল। কি কথা হচ্ছিল? ছোঁয়া সব বলল মেঘলাকে, সাথে মহুয়াও শুনল। আনোয়ার চৌধুরী আমেনা বেগমের দিকে তাকিয়ে বলল, ওর জন্য খাবারের ব্যবস্থা করো বৌমা, যা হবার কাল সকালে হবে। এখন বাকিরা গিয়ে ঘুমাও। আফজালের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। নিরুপমার আগে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে হনহন করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমেনা বেগম রান্নাঘরে গেলেন। আহনাফ উপরে নিজের রুমে যাওয়ার সময় ওদের সামনে পড়ল। মহুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, 1 কাপ কফি নিয়ে আসেন। মহুয়া ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া হামি তুলে রুমের দিকে চলে গেল। মেঘলা ওদের দিকে তাকিয়ে বলে উঠল, তোমাদের মধ্যে কি কিছু চলছে? আহনাফ মেঘলার কথা শুনে হেসে বলল, হয়তো চলছে। মিথ্যে কথা কিছুই চলছে না। এই লোককে তো আমি চিনিও না। আচ্ছা কফি নিয়ে আসেন, চিনিয়ে দিব। আমি কে? আমি এখন পারবো না, ঘুমাবো। আমি অপেক্ষা করছি। মহুয়া ভেঙচি কেটে নিচে নেমে গেল। মেঘলা নিজের রুমে চলে গেল। শ্রাবণ ল্যাপটপে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন, কাজ সকালেও করা যাবে। শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে হাসল। হাসছেন কেন? হাসার মতো কি বললাম? শাড়িতে তোমাকে একটু বেশি সুন্দর আর বউ বউ লাগে। আপনার অফিসে ঝামেলা চলছে? একটু। সব ঠিক হয়ে যাবে। এভাবে দিনরাত কাজ করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কি ব্যাপার, আজ বউয়ের মতো কথা বলছো? এতদিন কি বোনের মতো কথা বলতাম? না, মনে হতো শালিকার সাথে এক ঘরে আছি, যদিও শালিকাও এর থেকে ভালো জিজুর খেয়াল রাখে। মেঘলা বিছানা করে মোবাইল রেখে শুয়ে পড়ল। কাল অনেক কাজ আছে। কথা পেঁচালে রাত এভাবেই শেষ হয়ে যাবে। লাইট বন্ধ করুন, আলোতে ঘুম আসে না। শ্রাবণ ল্যাপটপ বন্ধ করে লাইট বন্ধ করে দিল। মহুয়া আমেনা বেগমের সাথে আফজাল সাহেবকে সবকিছু এগিয়ে দিল। আফজাল আমেনা বেগমকে বলে উঠল, এটা কে ভাবি? আমেনা বেগম কিছু সময় মহুয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমার বোনের মেয়ে। আফজালের মুখে শয়তানি হাসি ফুটে আছে। ও আচ্ছা, বাড়িটা আগের মতোই আছে। মহুয়া রেগে বলে উঠল। আমেনা বেগম টুকটাক কথা বলছেন আফজালের সাথে। আজাদ চৌধুরী এখনো সোফায় বসে আছেন। কিভাবে কি করবেন? আফজালের সত্য নিরুপমা, মিরাজ চৌধুরী আর উনি ছাড়া বাসার কেউ জানে না। এতদিন দূর থেকে ক্ষতি করে শান্ত হয়নি, এখন ঘর ঢুকে গেছে। ছেলেদের কি সত্যিটা বলে দেওয়া উচিত? বাবা এসেছে শুনেও ছোঁয়ার মধ্যে কোনো পরিবর্তন নেই। এইটা কেমন বাবা? এসেও একবার মেয়েকে দেখতে চাইল না। অভিমান যেন ভেঙে গেল। অভিমান, আমরা অভিমান করি প্রিয় মানুষের প্রতি। এই লোক তো প্রিয় নয়। বাড়িতে এত কিছু হয়ে গেল, নির্জন একবারও নিচে নেমে আসলো না। বাড়িতে কে আসছে কি হচ্ছে এতে যেন কিছুই যায় আসে না নির্জনের। সে এখন নতুন পুলিশের জব নিয়েছে। বাবার কেস নিয়ে ভীষণ ব্যস্ত। মহুয়া কফি নিয়ে চুপচাপ আহনাফের রুমে রেখে আসতে চাইলে নিলিক্ষপ করে হাত ধরে ফেলল আহনাফ। মহুয়া চোখ বন্ধ করে নিজেকে কয়েকটা বকা দিল। নিজে না এসে আমেনা বেগমকে পাঠাইলেই হইতো। আহনাফ মহুয়ার হাত ধরে পড়ে উঠল, কি চুরি করতে এসেছো? আপনার রুমে আছে কি চুরি করার? আহনাফ অবাক হওয়ার মতো মুখ করে পুরো রুমে চোখ বুলিয়ে পড়ল। আমার রুমে নেইটা কি? আপনার রুমে আছে কি চুরি করার? আপনার রুমের কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আর আমি চোর নই, কফি দিতে এসেছিলাম। সত্যি তুমি চোর না? আপনি দেখতে পারেন আমি কিছুই নেইনি। আহনাফ মহুয়ার দিকে ভালো করে তাকাতে মহুয়া একটু সরে গিয়ে বলে উঠল, আমি আপনার রুম দেখতে বলেছি, আমাকে না। আমার মন শরীর এই আমিটাকে চুরি করে নিয়েছো মহুয়া সুন্দরী। মহুয়ার বুক ধুকপুক করছে। এই লোকের সামনে আসলে এমনটা হয়। এই চুরির শাস্তি হিসাবে এখন তুমি আমাকে একবার জড়িয়ে ধরবে। মহুয়ার সাথে সাথে দুপা পিছিয়ে গেল। ধুর, কি কপাল আমার, বিয়ের পরও একবার জড়িয়ে ধরার জন্য হাজার বাহানা খুঁজতে হয়। সারাদিন হসপিটালে তোমার স্বামী এত কাজ করে, বাসায় আসলে তো একবার জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে পারো কেমন আছি। আমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো নয়। তাহলে বলছো আর 5টা বিয়ের মতো জলদি করে নিতে? আমি ঘুমাবো, যাই। পালাচ্ছ কেন? আর 5টা বিয়ের মতো হওয়ার আগে জমিয়ে প্রেম তো করা যায়। মহুয়া চোখ বড় বড় করে তাকালো। এই লোকের কি আজ মাথার তান নড়ে গেছে? আইডিয়া কিন্তু খারাপ না। শখ ছিল প্রেম করে বিয়ে করব, কিন্তু তুমি তো দিলে না। এখন আপাতত যতদিন পাই
শখ পূরণ করে নিই। আজ থেকে তুমি আমার বউ না, প্রেমিকা। হসপিটালে রোগী দেখে আপনি নিজেও রোগী হয়ে গেছেন, ভালো ডাক্তার দেখান। এই রোগের ডাক্তার তুমি, মেডিসিনও তুমি। মহুয়ার লজ্জায় মুখ লাল হয়ে গেছে। তুমি লজ্জা পাচ্ছ?